স্যার, লাগতেছে কিন্তু প্লিজ আজকে ছেড়ে দেন, আর কখনো এমন ভুল করব না। ব্যথা হয়ে গেছে স্যার। একদম চুপ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো। বেশি কথা বললে কিন্তু রাস্তায় নিয়ে যাব, তখন কিন্তু আরো বেশি শাস্তি হবে। স্যার, আপনি কিন্তু আমাকে বিনা কারণে শাস্তি দিতেছেন। মা, ও মা, কই তুমি? আমার দেরি হয়ে গেল যে, তাড়াতাড়ি আসো। বাইকের চাবি খুঁজে পাচ্ছি না, মানিব্যাগ খুঁজে পাচ্ছি না। দাঁড়া, নিয়ে আসছি আমি। তুই খাওয়াটা শেষ কর আগে। আমারও তো ক্লাস নিতে হবে। তুই আমাকে নামিয়ে দিস। আমি টেবিলে খাবার খেতে লাগলাম। আমি শাহরিয়া রহমান, ইন্টার দ্বিতীয় বর্ষ। বাবা নেই, মা হাই স্কুলের শিক্ষিকা। বলা যায় আদর্শ মা। আমার বাবা মারা যায় ক্লাস 5-এ থাকতে। একটু পর মা আসলো, রেডি হয়ে আমি বের হলাম। বাইক বের করলাম, বাইক বের করে মা পিছনে উঠলো, আর মাকে নিয়ে বাইকে করে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে থেকে নীলা ডাক দিল। নীলা মায়ের ছাত্রী ছিল, আর এখন আমার আমার কলেজের খণ্ডকালীন শিক্ষক। আমি বাইক থামালাম, আর তখন নীলা মায়ের কাছে এসে বলতে লাগলো, ম্যাম, কেমন আছেন? আপনাকে কতদিন দেখি না, খুব মিস করছিলাম আপনাকে। আপনার জন্যই কলেজে এখন শিক্ষকতা করছি। এই তো মা, আলহামদুলিল্লাহ। দোয়া করি আরো বড় হও। আর শাহরিয়ারের কি অবস্থা? তুমি কি ওদের ক্লাস নেও না কি? জি ম্যাম, আমি শাহরিয়ারদের ইংলিশ টিচার। তা শাহরিয়ার কলেজে ঠিকমতো আসে না কেন? কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা না, এখন থেকে রেগুলার আসবো। আপনি নিশ্চয়ই এখন কলেজে যাচ্ছেন, তাই না? আমি কলেজে যাচ্ছি, তুমিও এসো। হ্যাঁ ম্যাম, আজকে চাই, অন্য একদিন আপনার বাসায় গিয়ে আড্ডা দিব। মাও বিদায় দিল, আর আমি মাকে স্কুলের সামনে নামিয়ে দিলাম। আর মা নামলো, আর আমাকে বলতে লাগলো, শাহরিয়ার নীলা অনেক ভালো ছাত্রী, এখন ভার্সিটিতে পড়ছে। ওর ক্লাস মন দিয়ে করবি, আর কলেজ মিস দিবি না। বাসায় গিয়ে খেয়ে নিস। আমি মাকে বিদায় দিয়ে কলেজে চলে আসলাম। নীলাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, নীলাও সেটা জানে। আমি নীলার সামনে গিয়ে কখনো বলতে পারিনি আমি তাকে ভালোবাসি। আমি কলেজে এসে বাইক রেখে বন্ধুদের কাছে এসে আড্ডা দিতে লাগলাম, আর তখনই দেখি নীলা ক্লাসের দিকে যাচ্ছে। আমি ওর দিকে আর চোখে তাকাচ্ছি, সেটা নীলার চোখ এড়ায়নি। তখনই দেখি আমাদের বাংলা স্যার ম্যামের সাথে কথা বলতে বলতে যাচ্ছে, নীলাও স্যারের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে বসে থেকে সামনে পড়ে থাকা ইটের উপর লাথি মারলাম, আর ক্লাসে যেতে লাগলাম। আমি ক্লাসে এসে চুপচাপ বসে আছি। একটু পর আমার বন্ধুরা আসলো, আর জিজ্ঞেস করলো কি হয়েছে। বন্ধুদের মধ্যে শুধু হাসান জানে আমি নীলাকে অসম্ভব ভালোবাসি, অনেক আগে থেকে নীলা। একটু পর ক্লাসে আসলো, আর আমার দিকে একবার তাকালে আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, আর নীলা এসে তার মতো করে পড়া বোঝাচ্ছে। আমি ওর দিকে আর চোখে তাকাচ্ছি। এটা আমার নতুন নয়, প্রতিদিন ওর দিকে তাকিয়ে থাকি। এভাবে ক্লাস শেষ হলো। আমি একটা ক্লাস শেষে হাসানকে নিয়ে বের হলাম, আর আবার দেখতে পেলাম বাংলা স্যার নীলার সাথে কথা বলছে। আমি পিছন থেকে দেখছি। একটু পর বাংলা স্যার তার ক্লাস করাতে চলে গেল। নীলা ম্যাম একবার আমার দিকে তাকালো, আমি দেয়ালে লাথি মারলাম, আর ক্লাসে চলে আসলাম। এত ভালোবাসেন, বলতে পারেন না? আমিও যে আপনাকে অনেক ভালোবাসি, তাই তো আপনার দিকে মাঝে মধ্যে তাকিয়ে থাকি। একটু কথা অন্যদের সাথে হেসে কথা বললেই আপনার রাগ উঠে যায়। বিয়ে তো আপনাকেই করব, সবার সাথে কথা বললেও তো হয় না। এটা আমি তোমাকে কিভাবে যে বুঝাবো। আমি সবগুলো ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম, আর বাইক বের করলাম। বন্ধুরা সবার মতো চলে গেল। হাসান আমার পিছনে বসে আছে। আমি রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি, কারণ নীলা রিক্সা দিয়ে যাচ্ছে। রাস্তার একপাশে দেখি কয়েকটা বখাটে ছেলেরা নীলার রিক্সাকে আটকিয়ে ফেলছে। আমি বাইক জোরে চালিয়ে সামনে গেলাম, আর গিয়ে বাইক থেকে নামলাম, আর কোনো কথা না বলে মারতে লাগলাম। আর নীলা রিক্সায় বসে আছে। আমি রিক্সা নিয়ে চলে যেতে বললাম, আর চলে গেল। আমি সবাইকে বললাম, শোন, নীলা হলো তোদের ভাবি, ওর দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আমি কি করতে পারি ভালো করে জানিস, বাসায় গিয়ে পিটিয়ে আসবো। এই ক্ষমতা আমার আছে। কালকে পা ধরে মাপ চাইবি কলেজের সামনে। আমি এরপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম, আর ভাবছি নীলাকে একটা কল দিব, কিন্তু যদি কিছু মনে করে। এইটা ভেবে আর করলাম না। বিকেলবেলা বের হলাম বাইক নিয়ে। নীলা বিকেলবেলা ছাদে আসে। আমি ওদের বাসার সামনে এসে নামলাম, আর সামনে একটা দোকান আছে, দোকান থেকে ছাদ দেখা যায়।
আমি বাইক থেকে নেমে দেখি ছাদে দাঁড়িয়ে আছি। আমি ক্যারাম খেলতে লাগলাম। একটু পর হাসান আসলো। বন্ধুদের সাথে হাসাহাসি করছি আর তাকিয়ে দেখি নীলাও আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। এইভাবে সময়টা পার হলো। সন্ধ্যাবেলায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর মাকে বললাম কফি দিতে। একটু পর মা কফি নিয়ে আসলো। আমি কফি খেতে লাগলাম আর পড়তে লাগলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খাবার খেয়ে শুয়ে আছি আর শাহরিয়ারের কথা ভাবছি। আমাকে দেখে শুধু মুস্কি হাসবে। ওর হাসিটা আমার দেখতে অনেক ভালো লাগে। এই মডার্ন যুগে কেউ এত ভালোবাসতে পারে তা জানা ছিল না। আজ প্রায় 4 বছর ধরে আমাকে পছন্দ করে। রাস্তায় কলেজের সামনে কত জায়গায় দাঁড়িয়ে থাকতো দেখার জন্য। আর এখন আমি ওর ম্যাম, তাই আরো কিছু বলতে পারে না। আমাকেই একদিন সব বলতে হবে। এমন পবিত্র ভালোবাসা চলে গেলে জীবন থেকে অনেক বড় কিছু একটা হারিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর বিদায় দিয়ে কলেজে যেতে লাগলাম। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে আসলাম আর তখন মা আমাকে নাস্তা দিতে দিতে বলতে লাগলো, শাহরিয়ার বাবা, আমার অনেক দিনের ইচ্ছা তুই সেনাবাহিনীতে কাজ করবি। আর তোর বাবা দেশের জন্য শহীদ হয়েছেন। জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে তোর বাবা হারিয়ে গেছে। তাই আমি চাই তুই সেনাবাহিনীতে আবেদন কর। আচ্ছা ঠিক আছে মা, আমি আবেদন করব। তুমি শুধু দোয়া করো চাকরিটা হলে তোমাকে আর চাকরি করতে দিব না। অনেক কষ্ট করেছো, এখন শুধু বসে বসে খাবা। মায়ের সাথে কথা বলে রুমে আসলাম। আজকে আর কলেজে যাব না। আমি মায়ের ল্যাপটপ নিয়ে আবেদন করলাম। 2 দিন পর পরীক্ষা, তাই প্রস্তুতি নিতে হবে ভালো মতো। আমি শুয়ে শুয়ে পড়তে লাগলাম আর মা স্কুলে চলে গেল রিক্সা নিয়ে। আমি কিছুক্ষণ পরে বাইক নিয়ে বের হলাম আর দেখি নীলা আসছে। মনে হলো আজকে এত ক্লাস শেষ করে চলে আসলো, এখন আবার কোথায় যাচ্ছে রোদের মধ্যে। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম আর গিয়ে বললাম, ম্যাম আসসালামু আলাইকুম। আপনি কি কোথাও যাচ্ছেন? কিছু মনে না করলে আপনাকে আমি দিয়ে আসি। আমাকে বাইরে ম্যাম বলার দরকার নেই। বাইরে অন্য কিছু বলে ডেকো কেমন। এখন আমাকে একটু ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আসতে পারবা? কিছু নোট আনতে হবে তাই। আমি হ্যাঁ বললাম আর নীলা আমার বাইকের পিছনে উঠে বসলো আর এক হাত দিয়ে আমার কাঁধে ধরে রেখেছে। আমার মনের ভিতর কেমন একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আকাশে উড়ে যাই এখনই। আমি বাইক বেশ জোরে চালাচ্ছি। হঠাৎ কালকের ছেলেগুলোর সামনে দাঁড়ালো আর আমি বাইক ব্রেক করলাম আর নীলার পা ধরে মাপ চাইলো। আমি কিছু বললাম না। নীলাকে নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি আর একটু সামনে গিয়ে নীলাকে নামিয়ে দিলাম। আর তখন নীলা কিছু বলল না, হাসি দিল। আমার কাছে এই হাসিটাই অনেক দামি। আমি চলে আসতে লাগলাম। গেটের কাছে আসতেই বাইকটা ব্রেক করে পিছনের দিকে তাকালাম আর দেখতে পেলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে। আমি সামনের দোকানে এসে চা খেতে লাগলাম আর কখন নীলা বের হবে সেটার জন্য অপেক্ষা করছি। এইভাবে প্রায় 30 মিনিট পার হলো। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নীলার নাম্বার থেকে কল আসছে। আমি কলটা রিসিভ করলাম আর তখন ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার? তোমাকে কি আমি এখানে বসে থাকতে বলেছিলাম? এখনো বাসায় যাও নাই কেন? আমার যদি আরো দেরি হতো তখন। আপনি তো কিছুই বলেন নাই, তাই ভাবলাম বসে থাকি আপনার জন্য। আমি আসছি, একটু ওয়েট। এই বলে কল কেটে দিলাম আর বিল দিয়ে বাইক নিয়ে ওর সামনে আসি। আর নীলা কিছু না বলে বাইকে উঠলো আর আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালাতে লাগলাম। আমি ঠিক মতো কথাও বলি না, তবু আমাকে পাগলের মতো ভালোবাসো তুমি। আজকে থেকে আমি তোমার মতো করে চলবো, যেটা তুমি সবসময় মন থেকে চাও। আর কষ্ট দিব না তোমাকে। কষ্ট পেয়ে রাতে একা একা সাথে কান্না করো, এটা আমি জানি। ওর পেছনে উঠতেই এতটা ভালো লাগে। ওর সাথে থাকলে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হয়। আমি নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিলাম আর আমি কিছু না বলে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। এইভাবে পার হয়ে গেল 4 দিন। আজকে নীলাকে প্রপোজ করব, কারণ স্বপ্ন পূরণ হয়েছে। সেনাবাহিনীতে চাকরি পেয়েছি আমি। আমি দোকান থেকে একটা গোলাপ কিনলাম আর কিনে পার্কে চলে আসলাম। আর এসে দেখি বাংলা স্যার ম্যামের সাথে পাশাপাশি বসে আছে। আমি দাঁড়িয়ে আছি, কখন স্যার যাবে। হঠাৎ করে স্যার নীলার হাত ধরলো। আমি বাইক স্টার্ট দিলাম আর ওদের সামনে গিয়ে ফুল আর চিরকুটটা ফেলে বাইকে করে চলে আসলাম। জোরে বাইক চালিয়ে যাচ্ছি
আর ভাবছি আজ প্রায় 4 বছর ধরে আমি নীলাকে ভালোবাসি। ওর প্রতিটি সময়ে আমি ছিলাম ওর জন্য, কোনো মেয়ের দিকে তাকাই না। চাইলে কত মেয়েকে নিয়ে খেলতে পারতাম, কিন্তু করিনি আমি। কারণ ভালোবেসেছিলাম, ভেবেছিলাম আজকে মনের কথা বলবো তোমাকে, নিজের করে পাওয়ার জন্য। আমি নিজেকে তৈরি করেছি, কিন্তু তুমি না। তুমি ভালো থাকো তোমার মতো করে। ওদিকে নীলা। শাহরিয়ার প্রতিবারের মতো আজকেও তুমি আমাকে ভুল বুঝলে। উনি আমার বড় ভাইয়ের মতো। ও অনেক বিপদের মধ্যে আছে, তাই ইমোশনাল হয়ে আমার হাতটা ধরেছিল। কিছুই না জেনেই এভাবে চলে গেলে। আমি ফুলটা আর চিরকুটটা হাতে নিলাম, আর এগুলো বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। আর রাকিব স্যার বলল, সরি, আমি বুঝতে পারিনি আমার জন্যই তোমাদের এমন হবে। আমি সেখানেই বসে রইলাম। এদিকে আমি ট্রেনিংয়ে চলে আসলাম, আর পার হয়ে গেল একটা বছর। আমি এই 1 বছরেও নীলাকে একটুর জন্য ভুলতে পারিনি। আসলে মন থেকে ভালোবাসি, আর মন থেকে ভালোবাসলে কখনো ভুলে থাকা যায় না। আজকে বাড়িতে যাচ্ছি, মাকে না জানিয়ে বাসায় এসে কলিং বেল দিলাম। কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। 2টা মাসের ছুটি পেয়েছি, তারপর আমাকে অন্য কোথাও পোস্টিং করাতে পারে। একটু পর কেউ দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আমি অবাক, কারণ আমার সামনে নীলা দাঁড়িয়ে আছে। আমি বাসাটা ভালো করে দেখতে লাগলাম, আমি কি ঠিক বাসায় আসছি নাকি ভুল বাসায় চলে আসলাম। তখন নীলা বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে চারদিকে কি দেখো? তুমি ঠিক বাসায় আসছো, এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবা নাকি ভেতরে আসবা? আমি ব্যাগ নিয়ে ভিতরে আসলাম, আর মা আসলো। আমি মাকে জড়িয়ে ধরলাম। এই প্রথম মা আমাকে সেনাবাহিনীর পোশাক পরিধান করা অবস্থায় দেখছে। আর তখন মা বলতে লাগলো, কেমন আছিস বাবা? জানিস তুই ছাড়া বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এখন চলে আসছিস, এখন আমি সুস্থ আছি। শরীরের এই অবস্থা কেন? ঠিক মতো ওষুধ খাও নাই মনে হয় আমার চিন্তায়, তাই না? কতবার বলে গিয়েছি ঠিক মতো ওষুধ খাবা, কিন্তু তুমি। আরে সে সব বাদ দে, এখন ফ্রেশ হয়ে আয়। আজকে অনেক রান্না হবে, তোর পছন্দর সব খাবার নীলা রান্না করে দিবে। ম্যাম এখানে কেন? উনি তো ওদের বাসায় থাকার কথা। তুমি তোমার সব ছাত্রছাত্রীদের যদি এভাবে বাসায় নিয়ে আসো, তাহলে তো আমাকেই চলে যেতে হবে। সবাইকে নিয়ে আসবো, সবাই কি তোর বউ হবে নাকি? আর নীলাকে ম্যাম বলার দরকার নাই, ও হলো এই বাড়ির বউ। বউ মানে? কিসের বউ? কার বউ? আমি তো ছোটবেলা থেকে একাই, কোনো ভাই তো নাই আমার। বুঝতে পারছি, প্রেশারের ওষুধ খেয়ে নিছো ভুল করে অনেকগুলো। আরে দূর, এসব বলতে যাব কেন? আমি কি চোখে দেখি না নাকি? তোর সাথেই তো নীলার 4 বছর ধরে প্রেম চলছে। নীলা আমাকে সব বলেছে, তাই আমি নীলাকে আমার কাছে এনে রেখেছি। তুইও চলে গেছিস, তাই তুই চলে আসছিস। আজকে কাজী ডেকে এনে বিয়ে দিয়ে দেব, তাহলেই শেষ। আরে মা, তুমি সব কিছু জানো না ভালো করে। তুমি যেমন সহজ সরল, সবাইকে তেমন ভেবো না। উনি সব মিথ্যা বলছে। তাছাড়া উনি আমার ম্যাম। লোকে কি বলবে? দেখ শাহরিয়ার, আমাকে রাগাবি না, চুপচাপ ফ্রেশ হয়ে আয়। আমি নীলার বাবা মাকে খবর দিচ্ছি, ওরা কাজে নিয়ে আসবে। আমি রুমে চলে আসলাম, আর এসে ড্রেস চেঞ্জ করতে লাগলাম। আর তখনই নীলার এন্ট্রি। নীলা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি নীলাকে একটা থাপ্পড় দিয়ে সরিয়ে দিলাম, আর নীলা বলতে লাগলো, আমাকে মারো, আরো মারো, তবুও আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্লিজ বিয়েটা করো। আমিও কষ্ট পেয়েছি অনেক। ওই দিন যা দেখেছিলে সবকিছু ভুল ছিল। দেখ, তুই আমার মায়ের ছাত্রী ছিলি, তার জন্য অপমান করতে চাই না। এদিকে আমার ম্যাম, এই জায়গাটা ধরে রাখ, ওকেই। কিরে শাহরিয়ার, এত চিৎকার কিসের? নীলাকে বকা দিচ্ছিস মনে হয়। নীলামা, তুই আমার কাছে চলে আয় রান্নাঘরে। তারপর নীলা চলে গেল। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে টেবিলে আসলাম। আর একটু পর নীলা খাবার নিয়ে আসলো। আমি বললাম, তোর হাতের খাবার খাবো না আমি, মাকে এনে দিতে বল। আর আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবি, মাকে দেখার জন্য আমি আছি। না, যাব না। আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে করব, দুইজন মিলে সুখের সংসার হবে। আর এই বাড়িটা আমার। সাহস থাকলে মাকে গিয়ে বলো। তখনই মা রান্নাঘর থেকে এদিকে আসতে লাগলো। আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। আমি আমার মতো খাচ্ছি, খাবারটা প্রায় শেষ। তখনই কলিং বেল আসলো। মা গিয়ে দরজা খুলে দিল, আর দেখলাম নীলার বাবা মা
সাথে আরও কিছু লোক আর আমাদের এলাকার কাজী সাহেব। ওরা এসে দেখে আমি খাবার খাচ্ছি। আমি তাড়াতাড়ি শেষ করে সোফায় বসলাম আর সবার সাথে হাসি মুখে কথা বলতে লাগলাম। একটু পর আমাদের বিয়েটা হয়ে গেল আর এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। বন্ধুরাও আসছে শুনে আমি ওদের সাথে আড্ডা দিচ্ছি। একে তো এতদিন পর আসছি, তার উপর বিয়ে। আমি রাত 12টার দিকে রুমে আসলাম আর রুমে এসে দেখি নীলা ঘোমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। আমি 10 টাকার নোট দিলাম আর তখন আমাকে নীলা বলল, এই তুমি আমাকে 10 টাকা দিলা মাত্র? আমাকে এত বড় অপমান! কোনো স্বামী তার স্ত্রীকে 10 টাকা দেয় বাসর রাতে? সবাই না দেখ, আমি তো দেই। আমার কি টাকার কাজ আছে যে তোমাকে এনে দিব? আমার কাছে থাকলে না কে দিন কাটাতে হবে? তুমি আমাকে যেখানে যে অবস্থায় রাখবে আমি সেই অবস্থায় থাকতে রাজি। তুমি আমার স্বামী। আর শোনো, এখন থেকে নামাজ পড়বা, বুঝতে পারছো? বুঝতে পারছি আমি। এখন সাইড হও, আমি ঘুমাবো। শরীর ক্লান্ত তাই। তুমি ঘুমালে ঘুমাও, না হলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠ করো। চুপচাপ উঁচু করে আসো, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি রেগে গেলে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো, আশা করি। আমি অজু করে আসলাম আর নীলা আর আমি দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর শুয়ে পড়লাম। আর তখনই হঠাৎ করে নীলা লাইট বন্ধ করে আমার বুকে আসলো আর কানের কাছে এসে বলতে লাগলো, আমার উপর অভিমান করে আছেন? ভালো কথা, আমি সবকিছু খুলে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব, পরে দেখব কি করে ঠিক থাকেন। আপনি আমার ম্যাম, আপনার লজ্জা করে না এসব করতে? তাছাড়া আমি অক্ষম, তাই কিছু করার নাই। ঘুমিয়ে যান। এত বছর সবসময় চোখের সামনে আমাকে রাখতে, আমার দিকে কেউ সামান্য তাকালে মারামারি করতে, সেই জন্য মায়ের হাতে বকা খেতে অনেক। আর আমি তো এখনো পরীক্ষা করিনি, আগে হোক তারপর। তখনই নীলা আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি আর অভিমান করে থাকতে পারলাম না, আমিও রেসপন্স দিতে লাগলাম। এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।